পুরো নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য। অয়নশীলের কোম্পানির মাধ্যমে ৩,৬৫০ অবৈধ নিয়োগ হওয়া বেশিরভাগ প্রার্থী পরীক্ষা অনুত্তীর্ণদের টাকার বিনিময়ে পাস করায় অয়নশীল, এমনই জানা যাচ্ছে সূত্র মারফত। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে পাস করায় অয়নশীল, এমনও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একেবারে বিস্ফোরক তথ্য, চাঞ্চল্যকর তথ্য সামনে। এই তথ্য সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, অয়নশীলের এই নিয়োগের ক্ষেত্রে যে বড় ভূমিকা রয়েছে সেটা আগেই সন্দেহ ছিল, কিন্তু এবার তো পরতে পরতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একদমই চাঞ্চল্যকর শুধু নয়, যে তথ্যগুলো ইডি আধিকারিকরা পাচ্ছেন রীতিমতো তদন্তের একটা নতুন মোড় উন্মোচন হয়ে যাচ্ছে। অয়নশীলের কোম্পানির মাধ্যমে মূলত উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার একাধিক পৌরসভায় গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ হয়েছিল। অয়নশীলের কোম্পানির মাধ্যমে যে নিয়োগগুলি হয়েছিল সেগুলো সব অবৈধ। ৩,৬৫০টি নিয়োগ হয়েছিল এবং এই ৩,৬৫০ জনের বেশিরভাগ তারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছিল, কেউ ৬, কেউ ৭, ৮, ৯ এই রকম সিঙ্গেল ডিজিটের নাম্বার পেয়েছিল, অর্থাৎ প্রায় প্রত্যেকেই ফেল করে গিয়েছিল। কিন্তু টাকার বিনিময়ে, শুধুমাত্র টাকার বিনিময়েই তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল এবং এক একজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। এক একজনের কাছ থেকে এক্স্যাক্টলি কত নেওয়া হয়েছিল সেটা তো ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন। কিন্তু যে টাকা নেওয়া হয়েছিল মূলত এই অকৃতকার্য পরীক্ষার্থী যারা অয়নশীলের কাছে পাশ করার জন্য আসতো, টাকা নিয়ে পাশ করার জন্য আসতো, তাদেরকে পাশ করানো বাবদ, অর্থাৎ যে এজেন্টরা এই অকৃতকার্য প্রার্থীদেরকে নিয়ে আসতো তাদেরকে মোটা টাকা কমিশন দেওয়া হতো। প্রায় 18,25,00,000 টাকা শুধু নিজের এজেন্টদের কমিশন দিয়েছিল অয়নশীল। তার মানে এক একজন অকৃতকার্য পরীক্ষার্থীর থেকে কত করে টাকা নিয়েছিল, কয়েক লক্ষ টাকা, বিপুল টাকা নিয়েছিল অয়নশীল। এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা এটা মনে করছেন। একটা বিষয়, যারা অকৃতকার্য হচ্ছে তারা কি পরীক্ষা দেওয়ার পর, অকৃতকার্য হওয়ার পর তারপর অয়নশীলের কাছে যেত, নাকি পরীক্ষা দেওয়ার আগেই তাদের নাম পাঠিয়ে দেওয়া হতো যে এদের চাকরি দিতে হবে, তারা 7 পাক 5 পাক যাই পাক? না দেখো, এই যে ৩,৬৫০ জন এক্স্যাক্ট ফিগার যেটা ইডি পেয়েছে, এই ৩,৬৫০ জনের বেশিরভাগই তারা পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার পরেই অয়নশীলের যে এজেন্টরা থাকতো তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো। বিপুল পরিমাণ এজেন্ট, এক একজন এজেন্টকে ৫০,০০০ টাকা কমিশন দিত শুধু সেই অকৃতকার্য পরীক্ষার্থীদেরকে নিজের অর্থাৎ অয়নশীলের কাছে আনার জন্যে ৫০,০০০ টাকা কমিশন দিত। বেশিরভাগ চাকরি প্রার্থী যারা অয়নশীলের কাছে আসতো প্রত্যেকেই কিন্তু অকৃতকার্য। আগে থেকে নাম সিলেক্ট করে ফাঁকা খাতায় পাসমার্ক বসিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু এই পৌরসভা টাকার খেলা এবং সেই সঙ্গে অনেক এজেন্ট, অনেক বড় সিন্ডিকেট এই অবৈধ নিয়োগের ক্ষেত্রে, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সৈকত। চিটফান্ড সংস্থার বাজেয়াপ্ত হওয়া জমি হস্তান্তর মাত্র 1 টাকায়, তাও আবার সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হলো সেই জমি। চন্দ্রকোনায় প্রয়াগ চিটফান্ড সংস্থার 750 একরের মধ্যে 350 একর সৌরভকে দিয়েছে রাজ্য সরকার। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই, কাউকে কিছু না জানিয়ে রাজ্য জমি হস্তান্তর কি করে করলো, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ এক আমানতকারী। আমাদের প্রতিনিধি চন্দ্রকোনা থেকে, সেখানে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। এবং বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে শিল্পের জন্য রাজ্য জমি দিতে পারে, কিন্তু সেটা রাজ্য সরকারের কোনো জমি কেন নয়, কেন আমানতকারীদের জমি, চিটফান্ড সংস্থার বাজেয়াপ্ত হওয়া জমি কেন দেওয়া হলো শিল্প করার জন্য, এবং তাও আবার মাত্র 1 টাকার বিনিময়? এই অভিযোগ যখন সামনে আসছে তখন আমাদের সঙ্গে রয়েছেন একেবারে চন্দ্রকোনা সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, তুমি চন্দ্রকোনাতে রয়েছো, যে জমি 350 একর সৌরভকে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেখানকার মানুষ তারা কি বলছেন? যে ফিল্ম সিটি, তার জন্য জমি, এখানে কি আদৌ কোনোদিন কোনো ফিল্মের শুটিং হয়েছে, কোনো কাজ হয়েছে? এই জমি সম্পর্কে তারা কি বলছেন?
দেখো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুমি বিশাখা বলেছো। এই ফিল্ম সিটি 2700 কোটি টাকা, বিশাখা আবারও বলছি 2700 কোটি টাকা লগ্নি করা হয়েছিল, বিনিয়োগ করা হয়েছিল এই বিতর্কিত জমিতে। এবং এবং যেটা অভিযোগ আমানতকারীদের যে চিটফান্ডে, প্রয়াগ চিটফান্ডের টাকায় যেটা প্রতারিত হয়েছে সেই টাকায় বিনিয়োগ করা হয়েছিল এই বিতর্কিত জমিতে। যে জমি রাজ্য সরকার এখনো পর্যন্ত হাইকোর্টে যে মামলা উঠেছে সেখানে বলা হয়েছে যে 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে লিখে দেওয়া হচ্ছে। অন্যদিকে হস্তান্তর যখন হয়েছে এমন একটা অভিযোগ উঠছে, সেই সময় একটু জায়গাটা তোমাকে ঘুরিয়ে দেখেই এখন তুমি দেখতে পাচ্ছ এতই বড় ছিল এই সিনেমা সেটটি, বা এখনো আছে বলা বাহুল্য, যে এই রকমের বাস রাখতে হতো। এই বাসে করেই যারা শুটিং ফ্লোরে শুটিং করতে আসতেন বা শুটিং ফ্লোরে যেতেন, সমস্ত রকম টেকনিশিয়ান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সকলকে ট্রান্সপোর্ট করার জন্য কিন্তু এই ধরনের বাস ব্যবহার করা হতো। বাস দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ জেনারেটর ভ্যান রাখা রয়েছে। কিছুক্ষণ আগে তোমাকে দেখাচ্ছিলাম সেট কি রকম রয়েছে। এখানে বিরাট বড় বড় সেট রয়েছে, কোথাও মন্দিরের আকারে, কোথাও আবার প্রাসাদের আকারে, কোথাও আবার হোটেলের আকারে, কোথাও আবার চার্চের আকারে একাধিক সেট, বড় বড় সেট রাখা রয়েছে। কিন্তু কোথাও গিয়ে এখনো কিন্তু বন্ধ রয়েছে কার্যত শুটিং। আগে যে শুটিংগুলো হতো, বেশ কয়েকটা সিনেমার নাম এখানে দেব বলো, জিৎ বলো, যারা সেলিব্রিটি বড় তারকা তারা এখানে শুটিং করেছেন এমনটাই জানাচ্ছেন এখানের যারা কর্মীরা রয়েছেন। আমি তাদের কাছে যাব, তার আগে একটু আমানতকারীদের কাছে যাব, তাদের সঙ্গে একবার জানার চেষ্টা করবো। তার কারণ তারা হয়তো সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত, তাদের টাকা রয়েছে। এবং আবারও তাদের সঙ্গে পরিচয় করে মামলাকারী, যিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে বলেছেন যে এই টাকায় যে টাকা প্রতারিত হয়েছেন তারা সেই টাকা এখানে লগ্নি করা হয়েছিল। মাসুদ বাবু, আপনি আমাদের সঙ্গে ঘুরছিলেন, এই জায়গা দেখছিলেন, কোথাও গিয়ে খারাপ লাগা কাজ করছেন? প্রতারিত তো হয়েছে, কিন্তু এখন কি উপায় খুঁজছেন, কি চাইছেন আপনি? এখন যেটা উপলব্ধি করছি, আমাদের সম্মানীয় আইনজীবী দাদা শুভাশী চক্রবর্তী আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েইছি এবং সেটা লড়াই চালাচ্ছি, দেখা যাক, আশা করছি সত্যের জয় একদিন হবেই। এবং এখানে যে সে উপলব্ধি করছি যে এখানে অনেক কয়েকশো মানুষ তাদের রুটি রুজির সঙ্গে তারা জড়িয়ে, এই শিল্পের সঙ্গে যারা জড়িয়ে, এবং একটা এত বড় ইন্ডাস্ট্রি, মানে আমরা মূর্খ মানুষের কিছু তো অভিজ্ঞতা আছে, এই ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাবে কেন, হয় কী জন্যে? আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি, সর্বহারা হয়েছি, আমাদের টাকা দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, রাজ্য সরকারের কাছে অনুরোধ এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, দুটো সরকারের কাছে অনুরোধ, এই শিল্পটাকে বাঁচান। আমাদের তো যাওয়ার হয়েছে, আমরা এই শিল্পটা যদি বাঁচে, যদি সরকার অধিগ্রহণ করে, কোর্টকে টাকা দিলে আমরা অবশ্যই পাবো। কোর্ট স্বচ্ছভাবে বোঝাই যাচ্ছে যে তাদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ পিঙ্কি। সেই চন্দ্রকোনা, সেই ফিল্ম সিটি, সেই জমি যেখানে ইতিমধ্যেই 350 একর জমি দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে, সেখান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। অভিযোগকারী এবং অবশ্যই যারা আমানতকারী, যারা অভিযোগ করেছেন হাইকোর্টে গিয়ে, আমাদের তরফ থেকে কি বলা হচ্ছে তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সৈকত। শুনুন। টাকা রেখেছিলেন? হ্যাঁ, আমার বাড়ি থেকে ডেলি নিয়ে যেত। আমি সন্ধ্যাবেলা করে আসলি না, ও ডেলি এসে এসে নিয়ে যেত আমার কাছে। কত টাকা জমিয়েছিল? 30 টাকা করে দিত, বুঝলে? প্রতিদিন? প্রতিদিন দেবো 3 দিন পরে লিখে নিয়ে গেল, তারপরের দিন 3 দিনের মাথায় শুনছি ও পালিয়ে গেছে। এই যেসব কোম্পানি আপনাদের মতো মানুষদের টাকা মেরেছে, সেই কোম্পানিগুলো সেই টাকায় এক একটা জায়গায় প্রচুর জমি কিনেছে, টাকা ফেরতের দিকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি বলবেন রাজ্য সরকার? একজন বলল এই সরকার উঠলে দেবে, তো কই এ সরকার আজ তো কতদিন চালাচ্ছে না, একটা বেকার ভাতা হচ্ছে না, একটা ঘর হচ্ছে না, কিছু হচ্ছে। যে টাকা আপনি বলতে গেলে মানুষের কাছে সাহায্য নিয়ে টাকা জমিয়ে সেই টাকা আপনি দিয়েছিলেন, সেই টাকা ফেরত পাওয়ার আর আশা করেন? কি আমি চুপচাপ বসে আছি, দেবে আর না দেবে আমার তো কিছু করার নেই। অভিযোগকারী বলছেন তিনি আর কোনো কিছুরই আশা করেন না, অনেক বছর হয়ে গিয়েছে, আর টাকা পাবেন বলে আশা তিনি করছেন না। কিন্তু এভাবে যে
তাকে জমি দেওয়া হয়েছে এবং সেই জমি কেন দেওয়া হয়েছে কাউকে কিছু না জানিয়ে, এই প্রশ্ন তুলে হাইকোর্টে দ্বারস্থ এক আমানতকারী। এই নিয়ে কি বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যাকে জমি দেওয়া হয়েছে? শুনুন সৌরভের বক্তব্য। জমিটা নিয়ে রাজ্য সরকার দিয়েছিল, সেটা নিয়ে আজকে একজন আমানতকারী মামলা করেছে হাইকোর্টে। একটা এই যে জমিটা নিয়ে যে জমিটা আপনাকে দেওয়া হয়েছিল, এই নিয়ে কি বলবেন? আমি জানি না কেন করেছে তো